মা আমার হাত ধরে নিয়ে খাটের উপর বসালো, এরপর বলল, হৃদের সাথে কথা হয়েছে তোর? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। এরপর বললাম, হয়েছে, তবে মানুষটা এত সুবিধার না, কেমন গম্ভীর প্রকৃতির, ভাব বেশি মনে হয়। মা বলল, ডাক্তাররা এমনই হয়, আস্তে আস্তে সব বুঝে যাবি। এখন সে বের হলে ওকে নিয়ে নাস্তা করতে আয়। দুপুরে খাওয়া শেষে আমাকে নিয়ে রওনা দিল আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দুইটা গাড়ি, প্রথমটাতে মামা মামি আর ড্রাইভার, আর দ্বিতীয় গাড়িতে আমি, সে আর তার দুই বন্ধু। ভাইয়ার দুই বন্ধু সামনে বসলো, একজন গাড়ি চালাচ্ছে, আরেকজন পাশে, আর আমি আর হৃদ ভাইয়া বসলাম পেছনের সিটে। বাবা মা আমার সাথে যাচ্ছে না, তারা কলেজ খোলার আগের দিন গিয়ে আমায় নিয়ে আসবে। এখন এই কয়েকদিনের জন্য পাঠাচ্ছে, যাতে শ্বশুরবাড়িটা একটু ভালো করে দেখে বুঝে বাড়ির সাথে পরিচিত হয়ে আসতে পারি। এরপর আমার এক্সাম শেষে তখন অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবে। গ্রীষ্মের সময় কাটাতে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছে আমাকে। অদ্ভুত না বিষয়টা? আজ আমার খুব খারাপ লাগছে। বিষয়টা এমনও না যে একেবারে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, বরং 10 থেকে 12 দিন পর আবার কুমিল্লায় ব্যাক করব বাবা মায়ের কাছে। এরপর এক্সাম পর্যন্ত যত মাস সময় লাগে তা বাবা মায়ের সাথেই থাকবো। তবুও কেন যেন মনে হচ্ছে আমি আমার বাবা মাকে ছেড়ে অনেক দূরে সরে যাচ্ছি। বাবা মায়ের সাথে আমার অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে। এই তো আর কয়েকটা মাস, বাবা মায়ের থেকে সত্যি অনেক দূরে হারিয়ে যাব। আমার বিয়ে হয়ে গেছে এটা ভাবতেই বুকটা কেমন যেন করছে। আসিফের কথা মনে পড়তেই অদ্ভুত ভয় কাজ করছে মনে। আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে, তাদের একটা গ্যাং আছে, খুব খারাপ তারা। আমাকে কলেজে যাওয়ার পথে প্রায় ডিস্টার্ব করতো সে। এটাও বলেছিল তাকে ছাড়া আর কাউকে বিয়ে করলে আমাকে আর আমার স্বামী দুজনকেই মেরে ফেলবে। তাই হয়তো বাবা হুটহাট এভাবে বিয়েটা দিয়ে দিল। এখন আমার স্বামীর বাড়ি তো অনেক দূর, ঢাকা, কিন্তু বাবা মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার বাবা মায়ের কিছু হলে আমি বাঁচতে পারবো না। এসব ভাবতে ভাবতে কখন যে অশ্রু গড়িয়ে পড়লো তা বুঝতেই পারিনি। এই রাফি, কয়েকটা টিস্যু পেপার দিত, না হলে এক্ষুনি তোদের ভাবি গাড়িটাকে অথই জলে ভাসিয়ে দিবে। হৃদ ভাই কথাটা বলতেই তার দুই বন্ধু হাসা শুরু করলো। আমি বুঝতে পারছি না সে কি টিস্যু চাইলো নাকি আমায় ইনডিরেক্টলি অপমান করলো। সে এক হাতে ফোন টিপছে, অন্য হাতে আমার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল। আমি টিস্যু নিয়ে অশ্রুমুছি নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর আমরাও চলে এসেছি প্রায়। কুমিল্লা থেকে ঢাকা আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেল। বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামলো। দেখি বাড়িটা কৃত্রিম আলোয় জ্বলছে। দারোয়ান গেট খুলে দিলে গাড়ি একটা একটা করে বাড়ির ভেতরে ঢুকে গেল। গাড়ি পার্কিং করে দেখি বাড়ির সদর দরজার সামনে কতগুলো মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে আছে। মামি আমাকে ধরে ভেতরে নিয়ে যাওয়ার সময় মেয়েগুলো ফুল ছিটাতে লাগলো। ফ্রেশ হয়ে প্রতিবেশীদের সাথে পরিচিত হলে সবাই একে একে চলে গেল। আমি চুপচাপ বসে আছি ড্রয়িং রুমে। অনেক আগে এসেছিলাম এই বাড়িতে, ঠিকভাবে মনেও নেই। আর আগের থেকে এখন বাড়ির চেহারাও বদলে গেছে। হৃদ ভাই নাকি হসপিটালে চলে গেছে জরুরি কল পেয়ে। কত ব্যস্ততা তার, নতুন বউকে সঙ্গ দেওয়ার সময় পাচ্ছে না সে। একেবারে অনুভূতিহীন একটা মানুষ। আমি কিচেনে মামির কাছে গেলাম, দেখি শিলা, কাজের মেয়েটা, রাতের জন্য রান্না করছে, আর মামি চা বানাচ্ছে। আমি মামিকে বললাম, আমি একটু বাড়িটা ঘুরে দেখবো মামি। মামি শিলাকে উদ্দেশ্য করে বলল, আরশিকে বাড়িটা ঘুরিয়ে দেখাতো, আমি এদিকটা দেখছি। মামির কথা শেষ হতেই আমি বললাম, না না, তোমাকে কষ্ট করতে হবে না মামি, ও বরং রান্না করছে, করুক, আমি পারবো, সমস্যা নেই। মামির সম্মতি পেয়ে আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখন রাতের বেলায় ছাদের উপরে যাওয়া ঠিক হবে না বলে ছাদটা দিনের বেলায় দেখবো ভাবছি। সারা বাড়ি ঘুরে ঘুরে দেখলাম। এরপর একটা রুমে ঢুকে আমি অবাক হলাম। শুধু অবাক না, খুব বেশি অবাক হলাম। রুমটার দেয়ালে অনেকগুলো ছবি ঝুলানো, যেগুলো অন্য কারো নয়, আমারই ছবি। আমি অবাক হয়ে দেওয়াল থেকে একটা ছবি নামিয়ে হাতে নিয়ে দেখতে লাগলাম। তখনই পেছন থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো আমার কানে, এই মেয়ে, আমার রুমে কি করছো? আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমে ঢোকে না, সম্পূর্ণ নিষেধ। আমি পেছন ফিরে হৃদ ভাইকে দেখে হুট করে বলে দিলাম, আমারও অনুমতি নিয়ে ঢুকতে হবে এখানে? হুট করে এমন কথা কেন বললাম তা আমি নিজেও বুঝতে পারছি না। আমি কি অধিকার খাটিয়ে কথাটা বললাম? আমার হাতে ছবিটা দেখে হৃদ ভাইয়া এগিয়ে এসে ছবিটা নিয়ে নিল। তারপর আমার দিকে চেয়ে বলল, এগুলো আজকে বিকেলেই লাগানো হয়েছে, আর এটা মায়ের কথা মতোই লাগিয়েছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। আর আমার রুমের সবকিছুই আমার ব্যক্তিগত, আর আমার ব্যক্তিগত জিনিসে কারো হাত লাগাটা আমার পছন্দ না। এই বলেই তিনি ছবিটার উপরে হাত বুলিয়ে প্রথমে যেখানে ছিল ওখানে লাগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তবে সে একটা কথা মিথ্যা বলেছে, তা আমার কাছে পরিষ্কার। আর তা হলো, ছবিগুলো আজকে লাগানো হয়নি, কারণ আমি যখন ছবিটার উপরে হাত বুলিয়েছিলাম তখন ছবিটাতে বালির উপস্থিতি টের পেয়েছিলাম। যদিও খালি চোখে তা দেখা যাচ্ছিল না, তবুও বুঝলাম ছবিটায় কিছু বালির উপস্থিতি ছিল, আর যা আজকের দিনেই এই রুমে আসা সম্ভব। তার মানে ছবিগুলো অনেক আগে থেকেই এই রুমে সেট করা। কেন জানি আমার মুখ দিয়ে একটু হাসি ফুটলো। লোকটা কি আসলেই অনুভূতিহীন, নাকি এগুলো মাত্রই অভিনয়? আসসালামু আলাইকুম। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি পরের পর্বটা দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।